26 জানুয়ারি বিক্ষুব্ধরা সবাই মেডিকেল ক্যাম্প করবে ঠাকুর বাড়িতে, শান্ত ঠাকুরের বাড়িতে বিক্ষুব্ধরা জমায়েত হচ্ছে, অন্যদিকে অসহ্য করা হচ্ছে বিক্ষুব্ধদের, কিভাবে দেখছে? না না, বিজেপি তো একেবারে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে আছে। কারণ একদিকে আদি বিজেপি, একদিকে তৎকাল বিজেপি, একদিকে পরিযায়ী বিজেপি। তো এই আদি, তৎকাল আর পরিযায়ী লড়াইটা তো বিধানসভা নির্বাচনের আগে থেকে চলছে। কয়েকজন তৎকাল বিজেপি তারা গিয়ে দলটাকে দখল করতে চাইছে, আর যারা অনেক দিন ধরে করে এসছেন বিজেপি, তো তারা একটা অস্তিত্বের সংকটে ভুগছেন এবং সেই জায়গায় প্রতিবাদ করছেন। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে বিজেপির রাজ্য নেতাদের উপর তাদের নেতারাই আস্থা রাখতে পারেন না, তো বাংলার মানুষ কি আস্থা রাখবেন? রাখেন না, হয় না। তো এখন যারা পুরনো দিনের একটু বিজেপি রয়েছেন তাদের সঙ্গে আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তারা তো এতদিন ধরে করেছেন। এখন যদি দেখেন হঠাৎ তৎকাল বিজেপি বা হঠাৎ নতুন আসা তারা তাদের উপর যদি এইভাবে চাপ সৃষ্টি করতে থাকেন, দখলদারি করতে থাকেন, তো তাদের তো কষ্ট হবে, তো খুব স্বাভাবিক ব্যাপার। তারপর যেসব চিঠিপত্র সামনে আসছে, যে শোকজের চিঠি বলে যেটা সামনে এলো, সে তো পড়ে কি বোঝাই যাচ্ছে না যে শোকজটা কিসের আর কেন। মানে চিঠিটার বয়ান লিখতে গেলে সাধারণ অফিসেরও যে একটা চিঠির বয়ান থাকে, এই বিজেপির অফিসে তো শোকজের চিঠি লিখতে জানে না এরা। তো ফলে কেন শোকজ, কাকে শোকজ, কাকে, সেটা হচ্ছে মুখ্য, যেটা পাঠিয়ে দেওয়া হলো, আমরা একে একটু ছোট করছি, একটু দেখা করছি, কিন্তু কেন শোকজ? আরে শোকজের চিঠিতে তো থাকবে কোনটা দল বিরোধী, সেটাই তো লেখা নেই। শোকজের চিঠিতে তো থাকবে যে আপনি এতদিনের মধ্যে তার উত্তর দিন। আমার মনে হয় এগুলো তাদের ব্যাপার, আমাদের বলার কিছু নেই, কিন্তু আমার মনে হয় যে বিজেপি একটা ছেলে মানুষই একটা কাণ্ড কারখানার আখড়ায় পরিণত হয়েছে। এদের মধ্যে ঝগড়া ঝাঁটি, একে চিঠি দাও, ওকে চিঠি দাও, আর যারা দল চালাচ্ছে, দল চালানো দূরের কথা, একটা চিঠির বয়ান লিখতে জানেন না। ফলে যারা চিঠি পাচ্ছেন, তো নিশ্চিতভাবেই তাদের সুবিধা হয়ে যাচ্ছে, উত্তর টুত্তর দিতে অনেক সুবিধা হবে। ছিকে মেরে মানে বউকে শিক্ষা দেওয়ার মতো একটা বিষয় হয়ে পড়ে গেছে এই চিঠিগুলোর মাধ্যমে। বাজ বিচারও তো হচ্ছে চিঠি নিয়ে, রূপা গাঙ্গুলিকে বলছে দেওয়া হচ্ছে না কেন, তথাগত রায়কে নয় কেন। এটা খুব হাস্যকর জায়গায় চলে গিয়েছে বিজেপির। যদিও বিজেপির বিষয় তা বিজেপি বলতে পারবে, বিজেপির অভ্যন্তরীণ ব্যাপারে আমাদের নাক গলানোর কোনো ইচ্ছাও নেই, সময়ও নেই। কিন্তু কথা হচ্ছে যখন এই সামনে চলে আসে বিষয়গুলো, যে বিজেপিতে এর থেকে খারাপ 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 কথা বলে চলেছে। বিজেপি তথাগত রায়কে শোকজ করা আর মানহানির মামলা করা সাহস পাচ্ছে না কামিনী কাঞ্চনের জন্য। এতে প্রমাণ হয় যে তথাগত রায়ের কামিনী কাঞ্চন তথ্য বিজেপির এই রাজ্য নেতৃত্ব স্বীকার করে নিচ্ছেন। তথাগত রায় বলেছেন কামিনী কাঞ্চন দিয়ে দল চলছে। তাকে কোন রকম সতর্ক করা, চিঠি দেয়া, অনুরোধ করা, ভৎসনা করা, নিষেধ করা কেউ শুনেছেন? শোনেননি। তো সুতরাং বিজেপিতে একের পর এক তথাকথিত বড় নেতা তারা যখন সমালোচনা করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে চিঠি দেওয়ার মুরদ নেই। এখন কয়েকজনের বিরুদ্ধে চিঠি দিচ্ছেন। আমি এর থেকে শুধু একটাই উপসংহারে পৌঁছচ্ছি, যে কামিনী কাঞ্চন তত্ত্ব মেনে নিচ্ছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। এত বড় অভিযোগটা যদি তারা না মানতেন, তাহলে নিশ্চয়ই তথাগত বাবুর বিরুদ্ধে কোনো একটা চিঠি হতো, কোনো একটা কন্ট্রাডিকশন হতো, কোনো একটা পার্টির তরফ থেকে মানহানির মামলা হতো, কিছু তো হতো। ফলে বিজেপির রাজ্য নেতাদের এই যাদের যাদের সব চিঠি দিচ্ছেন, মাথামুন্ডুহীন বয়ানে যে চিঠি দিচ্ছেন, সস্তা গোষ্ঠীবাজি, সেটাতে প্রমাণিত হয়ে যাচ্ছে যে তথাগত রায়ের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। অর্থাৎ তথাগত বাবু যা যা বলছেন, বিজেপি নেতৃত্ব সেগুলি মেনে নিচ্ছেন, মান্যতা দিচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন এবং ধরে নিচ্ছেন তাদের দলের মধ্যে কামিনী কাঞ্চন তত্ত্বেই কাজকর্ম চলে। অমিতাভ চক্রবর্তী, সুকান্ত মজুমদার
এদের পক্ষে এখন পোস্টার হোর্ডিং সব করা আজকে হচ্ছে। নতুন করে এটা কি পড়েছে। বিক্ষুব্ধদের চাপে, বিদ্রোহের চাপে কি এটাকে আত্মরক্ষার জন্য এই পোস্টার? এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। বিজেপি, আমি আবার বলছি, ভোটের আগে থেকে বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ, বাংলার রাজনীতি, বাংলার সমাজ, বাংলার উন্নয়ন এর কোনো সম্পর্ক নেই। দলটায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি দখলদারির খেলা চলছে। কিছু তৎকাল বিজেপি, কিছু পরিযায়ী বিজেপির মদতে দলটাকে দখল করতে চাইছে, আর আদি বিজেপি যারা, তারা একরাশ যন্ত্রণা নিয়ে সেটাকে প্রতিহত করতে চাইছে। কখনো এরা পিকনিক করছে, কখনো ওরা পোস্টার দিচ্ছে, কখনো এরা সেই পোস্টার ছিঁড়ে আবার নিজেরা পোস্টার দিচ্ছে। এই ঘটনা ঘটতে থাকছে। এর সঙ্গে বাংলার মানুষের এবং বাংলার রাজনীতির, বাংলার ভালো মন্দের কোনো সম্পর্ক নেই। বিজেপি একটা জনবিচ্ছিন্ন দল, কিন্তু বিজেপির এই যে বেছে বেছে চিঠি দেয়া, তাতে দেখা যাচ্ছে যে একটু বড় নাম যারা সমালোচনা করছেন, তাদের চিঠি দিতে এরা ভয় পায়, পা কাঁপে। তথাগত রায় বলে যান, কামিনী কাঞ্চন, মহিলার টাকা দিয়ে দল চলছে, তাকে কিছু বলার মুরদ নেই। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপিটা শীতকালে সার্কাসে পরিণত হয়েছে। এখন নতুন বন্যপ্রাণ আইন অনুযায়ী সার্কাসে তো বাঘ সিংহ থাকে না, ফলে কথা শেখানো টিয়া পাখি আর জোকার, এদের ওপর দিয়ে শীতকালে সার্কাস চলে। বিজেপি সেরম একটা কথা বলা টিয়া পাখি আর জোকারে ভর্তি সার্কাসের তাঁবুতে পরিণত। ভোটের আগে অনেক অভিনেতা অভিনেত্রী বিজেপিতে যোগ দিয়েছিলেন। শ্রাবন্তী ছাড়ার পর আজকে বনি অভিনেতা, তিনিও বিজেপি ছাড়লেন। যারা নিয়েছিলেন, মঞ্চ আলো করে হাতে পতাকা দিয়েছিলেন, তারা কই? যারা যোগদান মেলা করতেন বিজেপির, তারা কই? যারা বিধানসভা ভোটের আগে রোজ বিকেলে কোথাও না কোথাও থেকে কাউকে না কাউকে ভুল বুঝিয়ে বা অন্যান্য কোনো বিশেষ কারণ দেখিয়ে নিয়ে এসে যারা হাতে বিজেপির পতাকা দেখিয়ে বলতেন বিজেপি আসছে, আর এই যে যারা করতেন, তারা কৈফিয়ত তো তারা দেবেন যারা এনেছেন। তো এই যারা বিজেপিটা ছাড়ছেন, তাদের জয়েনিং এর দিনের ছবিগুলো দেখান না। যারা বিজেপিটা আজকে ছাড়ছেন, তাদের যোগদানের ছবিগুলো দেখেন না। কারা কারা আলো করে পেছনে দাঁড়িয়ে ছবি তুলছেন, তারা তো কৈফিয়ত দেবেন যে ডেকে ডেকে এনেছিলেন। কি দেখিয়ে এনেছিলেন? নীতি নেই, কিছু নেই, শুধুমাত্র অমুক দেখিয়ে এই দেব, ওই করব। তো এইভাবে তো লোক যাবেই। যারা ভুল বুঝেছিলেন, যারা বিভ্রান্ত হয়েছিলেন, তারা ছাড়ছেন। আর যারা এই ধরনের ভুলাইয়া তৈরি করেছিলেন, আজকে তারা কৈফিয়ত দিন। যোগদান মেলা করেছেন, তো বিয়োগ মেলার দায়িত্ব নেবেন না? দিলীপ ঘোষ আজকে বলেছেন যে নরেন্দ্র মোদী ইতিহাস তৈরি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় গত 1 বছরে নেতাজিকে নিয়ে কি করেছেন এমন? দিলীপ ঘোষ সস্তা রাজনীতির কথা বলছেন। নেতাজির পরিবারকে চিরকাল শ্রদ্ধা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং নেতাজির পরিবারও শ্রদ্ধা করেন। কৃষ্ণা বসুকে, সুগত বসুকে সাংসদ করে পাঠিয়েছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। কেন না? নেতাজির পরিবারকে শ্রদ্ধা করতে। তো এগুলো তো বিজেপির ওই দিলীপ ঘোষের জানার কথা নয়, কারণ মমতাদি যখন কৃষ্ণা বসুকে সাংসদ করছেন, দিলীপবাবু তখন হাফ প্যান্ট পরে আরএসএস করেন। তিনি এইসব রাজনৈতিক ইতিহাস জানবেন কোথার থেকে? গত কয়েক বছর ধরে নেতাজির প্রতি স্বীকৃতিতে সব রকম কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 1 বছর সবাই জানেন কোভিডের জন্য একটা অচল অবস্থা চলছে, ফলে কিছু প্রজেক্ট হবে তো বটেই, হয়তো তার বদলে কোভিডের লড়াইটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। সবই হবে। নেতাজির সংক্রান্ত একের পর এক ফাইল রাজ্য সরকার প্রকাশ করেছে। আজকে আপনারা একটা মূর্তি দেখাচ্ছেন, তো নেতাজির মূর্তি যেখানে হবে আমাদের ভালো লাগবে, কিন্তু নরেন্দ্র মোদী হলোগ্রাম মূর্তি উদ্বোধন করতে হলো কেন? আসল মূর্তি গতকাল উদ্বোধন হয়নি? তার কারণ ট্যাবলো বিতর্কে বাংলা চাপের মুখে তড়িঘড়ি করে ঘোষণা হয়েছে। কোনো পরিকল্পনা ছিল না যে এ নেতাজির মূর্তি বসাতে হবে। সেই কারণে হলোগ্রাম মূর্তি, কারণ নতুন মূর্তিটা তো তৈরি হয়নি। আসল মূর্তিটা কোনোদিন হতে পারে এটা? যদি 23শে জানুয়ারি মূর্তি বসানোর পরিকল্পনা থাকতো, মূর্তিও তৈরি থাকতো। কেন হলোগ্রাম মূর্তি? কারণ শেষ মুহূর্তে
বাংলার সমালোচনা আর দেশব্যাপী প্রতিবাদের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে নিজেদের মুখ রক্ষায় তড়িঘড়ি করে একটা মূর্তি ঘোষণা করা হয়েছে। মূর্তি কোথায়? মূর্তি নেই। সেই কারণে হলোগ্রাম মূর্তি। ফলে এই দেখিয়ে বিজেপি রাজনীতি করবে। আর আসল যে বিষয়গুলো নেতাজির, তার একটা ঘোষণা কাল প্রধানমন্ত্রীর মুখ থেকে আসেনি। এক, নেতাজি অন্তর্ধান রহস্য বন্ধ কেন? দুই, নেতাজি সংক্রান্ত ক্লাসিফাইড মোট কটি ফাইল আছে, বাকিগুলি এখনো সামনে আসেনি কেন? তিন, 23শে জানুয়ারি জাতীয় ছুটির দিন হিসেবে ডিক্লেয়ার করা হয়নি কেন? চার, দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজিকে স্বীকৃতি দিতে কি কি পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার? পাঁচ, ফৈজাবাদে গুমনামি বাবার যে মিউজিয়াম কোর্টের নির্দেশে গঠিত, অখিলেশ যাদব তৈরি করে দিলেও কেন 5 বছরে যোগী আদিত্যনাথ সেই মিউজিয়ামটি জনসমক্ষে খুলে দিলেন না? ফলে এই ধরনের আসল কার্যকরী যে পদক্ষেপগুলি তার একটিও নেননি। ট্যাবলো বিতর্কে আত্মরক্ষার জন্য শেষ মুহূর্তে ঘোষণা মূর্তি হবে। মূর্তি কোথায়? তৈরি নেই, তাই হলোগ্রাম। ফলে এটা তো নেতাজিকে নিয়ে, নেতাজির মূল ভাবাদর্শ, মূল সম্মান সেদিকে না তাকিয়ে নিজেদের ফেস সেভিং এর জন্য এবং একটি অন্য রাজনীতির জন্য নেতাজিকে অপব্যবহার করেছে কেন্দ্রীয় সরকার। গোয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে কংগ্রেসের কাছে আপনাদের প্রতিনিধি গিয়েছিল, তার কিছুটা পরে গিয়ে চিদম্বরম কার্যত স্বীকার করছেন প্রতিনিধি গিয়েছিল, কিন্তু তিনি বলছেন যে দল ভাঙানো হচ্ছে, তাই তারা জোটের বিষয়ে যেতে পারছে না। এই কংগ্রেসের এই একবার স্বীকার করা, একবার এরকম ভাবে ঘুরিয়ে কথা বলা, কংগ্রেস যা বলছে তাদের মধ্যে স্ববিরোধিতা আছে, দ্বিচারিতা আছে এবং প্রমাণ হয়ে যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার উত্তরে কংগ্রেস খেই পাচ্ছে না, যুক্তিতে কোনো সামঞ্জস্য থাকছে না। চিদম্বরমজি আপনি মানতে বাধ্য হচ্ছেন যে কংগ্রেস তাহলে জোটের জন্য প্রপোজালটা দিয়েছিল বা সদিচ্ছা দেখিয়েছিল। না বলেছেন কেন? কংগ্রেস থেকে নেতা ভাঙিয়ে আনা তৃণমূলের কাজ নয়। কংগ্রেসের নেতারা কংগ্রেসের হাইকমান্ডের উপর আস্থা রাখতে পারেনি গোয়াতে। বহু জায়গায় দেখা যাচ্ছে। গতবারের বিধানসভা নির্বাচনে আপনাদের তো কিছু বিধায়ক জিতেছিলেন, কেন আপনারা ধরে রাখতে পারেননি? কি করে বিজেপি সরকারটা চালালো? কংগ্রেস ব্যর্থ হয়েছে, সেই কারণে কিছু কংগ্রেসের নেতা সংগঠক তারা কংগ্রেস ছেড়ে বিজেপি বিরোধিতার জন্য তৃণমূলে আসতে চেয়েছেন। এটা তো একদিক থেকে ধর্মনিরপেক্ষ শক্তির দিকেই সবাই রয়েছেন। আপনাদের যায় জ্বালা কেন? আমি একটা উদাহরণ দিই চিদম্বরমকে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আপনাদের নেতা, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসের প্রথম সারির নেতা, তিনি বেরিয়ে এসে চলে গেলেন ভারতীয় জনতা পার্টিতে। রুখতে পেরেছেন? পারেননি। ব্যর্থতা কার? কংগ্রেসের। যদি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বা অন্য কেউ কংগ্রেসের প্রতি অনাস্থা দেখিয়ে তৃণমূলে আসতেন তাহলে তো ভালো হতো, কিন্তু তার মানে তো এই নয় যে তৃণমূলই কংগ্রেস ভাঙাতে চাইছে। তার মানে এই যে দেশের বিভিন্ন জায়গায় অনেকে কংগ্রেস ছাড়ছেন এবং তার জন্য দায়ী কংগ্রেস নেতৃত্ব। এবার তারা অনেকে কেউ ওদিকে যাচ্ছেন, কেউ এদিকে যাচ্ছেন। যারা মনে করছেন তৃণমূল কংগ্রেসই আসল কংগ্রেস, তারা তৃণমূলে আসছেন, এ তো ভালো কথা। বিজেপি বিরোধিতার প্রশ্নে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কংগ্রেস থেকে যারা থাকতে চান না তারা যদি তৃণমূলে আসেন, তাতে দোষ কোথায়? তাহলে তো জোট হলে সেই তো বিজেপি বিরোধী রাজনীতির প্রাথমিকতার শর্তটাই আমরা রাখতে পারছি। ফলে চিদম্বরমজি যা বলছেন সেটা তাদের সম্পূর্ণ দিশাহীন রাজনীতির প্রতিফলন ঘটছে পি চিদম্বরমের মুখে। গোয়াতে আপনারা প্রচারে কোন কোন বিষয়ের উপর জোর দিয়ে এগোবেন? গোয়ার সার্বিক উন্নয়ন এবং বাংলার মডেল, যে মডেলটা একে যেমন সামগ্রিক উন্নয়ন, পাশাপাশি প্রত্যেকটি পরিবার যাতে সরকার এবং সরকারি স্কিমগুলির সহযোগিতা পান, উপকার পান, এই সামগ্রিকভাবে সমস্ত দিক দেখেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গোয়াতে লড়ছে। শান্তনু ঠাকুর সিএ লাগু করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন, সেটা তাদের ব্যাপার। আমরা মনে করি যে বিজেপি এই ধরনের ইস্যুগুলি মানুষকে ভুল বুঝিয়েছিল বলেই আজকে এই বিভ্রান্তি তৈরি হচ্ছে।
যারা মতুয়া, আমরা মনে করি যারা ভোটার লিস্টে যাদের নাম আছে তারা সবাই তো দেশের নাগরিক, নাগরিক বলেই তো ভোটটা দিতে পেরেছেন। যাদের আধার কার্ড আছে, যাদের পাসপোর্ট আছে, যাদের ভোটার তালিকায় নাম আছে, সচিত্র পরিচয়পত্র আছে, বা এই ধরনের ক্রাইটেরিয়াগুলো যাদের আছে, তাদেরকে আবার নতুন করে নাগরিকত্ব কিভাবে দেওয়া সম্ভব? ফলে বিজেপি এই যে একটা মিথ্যা প্রচারের জায়গা তৈরি করে রেখেছিল, আমরা জিতে এলে আমরা নাগরিকত্ব দেবো। আরে তোমরা জিতে এসছো কিভাবে? তোমরা জিতে এসছো তো এনাদের ভোটেই। তা তিনি যদি নাগরিক না হন, সে ভোটটা দিলেও কে, দিলেন কি করে? ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি, নাগরিকত্বের প্রশ্নে মানুষকে ভুল বুঝিয়েছে বিজেপি। যত দিন যাচ্ছে মানুষের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। বহুদিন হাতে থাকা আলিপুর চিড়িয়াখানার ইউনিয়ন বিজেপির আজকে তৃণমূল কংগ্রেস বিজেপি বলছে কাজে তো দখল করে নিয়েছে গায়ের জোরে পুলিশ দিয়ে। চিড়িয়াখানার সামনে সকাল থেকে একটা ব্যাপক উত্তেজনা দুই পক্ষের। না, এটা ওদের সাংগঠনিক বিষয়। যারা চিড়িয়াখানার ইউনিয়ন এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ যারা কর্মী তারা তৃণমূলের পক্ষে রায় দিয়েছেন, কারণ যে ধরনের ওখানে অরাজকতার খবর আসছিল তো সেটা কোনো সুস্থ মানুষ সমর্থন করবেন না। আর ফলে হাতছাড়া হতে গেলে যে দুঃখ হয় অন্য রাজনৈতিক দলে, সেরকম একটা দুঃখ এবং হতাশার কিছু বহিঃপ্রকাশ ঘটাতে গিয়েছিল, কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা সংখ্যাগরিষ্ঠ কর্মী তারা তৃণমূল কংগ্রেসের প্রভাবিত যে সংগঠন তার পক্ষেই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পক্ষেই পূর্ণ আস্থা জানিয়েছেন। যে ট্যাবলো বিতর্কে কেন্দ্রের সাফাই ছিল যে এক একটা রাজ্য প্রত্যেকবার চান্স পায় না, কিন্তু দেখা যাচ্ছে গত 7 বছর ধরে গুজরাটের ট্যাবলো কিন্তু জায়গা পাচ্ছে। ফলে যে পরস্পর বিরোধী কথাবার্তা, যে পশ্চিমবঙ্গকে বাদ দেওয়ার পক্ষে তার যে যুক্তি কাটা ছিল, ট্যাবলো নিয়ে তো পুরো দস্তুর রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। বাংলার ট্যাবলোকে তো এর আগেও বাদ দেওয়া হয়েছে। বাংলার ট্যাবলো এবারে যে প্রথম বাদ গেছে তা নয়, এটা পরিকল্পিতভাবে বৈষম্যমূলক আচরণ করে, পক্ষপাত দুষ্ট আচরণ করে চক্রান্তমূলকভাবে বাদ দেওয়া হচ্ছে। আবার এবারে যদি দেখা যায় তাহলে দেখা যাবে শুধু বাংলা নয়, তামিলনাড়ুর সরকারকেও প্রতিবাদ করতে হয়েছে, কেরলের সরকারকেও প্রতিবাদ করতে হয়েছে, কিন্তু সামনে উত্তরপ্রদেশ ভোট আছে, তাদেরটা আলো করে যায়। গুজরাট নরেন্দ্র মোদী অমিত শাহের জায়গা, তাদের বছরের পর বছর থাকে। আর ট্যাবলো আবার সংখ্যার কি আছে? যদি ট্যাবলো সংখ্যায় 2টি বাড়ে 3টি বাড়ে, তাতে দিল্লির রাজপথে প্যারেডে কি এসে গেল? কোনো রাজ্য সরকার যদি তাদের বার্তাকে, তাদের পরিকল্পনাকে ট্যাবলোর মাধ্যমে দেশের সামনে তুলে ধরতে চায়, তাহলে তাদের বাদ দিতে হবে, কমিয়ে দিতে হবে। সরকারের ক্রাইটেরিয়া মেনে যদি কোনো রাজ্য সরকার সেই ট্যাবলো পাঠায়, তাহলে সেটাকে বাদ দেয়া কেন্দ্রীয় সরকার কি, কেন বাদ যাবে? গুজরাট বছরের পর বছর হবে আর বাংলা বাদ যাবে বারবার, অন্য রাজ্য বাদ যাবে বারবার, এটা হতে পারে না। যে প্ল্যানিং কমিশনকে কেন্দ্র বাদ দিয়ে দিয়েছে, সেই প্ল্যানিং কমিশন রাজ্যে করা হবে বলে মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছেন। পাশাপাশি এই ট্যাবলো 26শে জানুয়ারি রেড রোডে দেখা যাবে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা কেন্দ্রের উপর চাপ সৃষ্টি? মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে মুখের উপর জবাব দিয়েছেন। কেন্দ্র রাজনীতি করে নেতাজির ট্যাবলো বাদ দিয়েছে। আবার দেশব্যাপী যখন প্রচার দেখছে এবং দেখছে হাওয়া খুব খারাপ, তখন বাংলার ট্যাবলো বাদ যাক, আমরা নেতাজির একটা মূর্তি বসাচ্ছি। আরে মূর্তি আগে থেকে ঠিক ছিল না, তাহলে তো আসল মূর্তি আসতো। মূর্তি বসানোর পরিকল্পনা যদি থাকতো তাহলে তো আসল মূর্তি উদ্বোধন করতেন নরেন্দ্র মোদী। তার বদলে হলোগ্রাম মূর্তি কেন? না, ট্যাবলো বিতর্কের জেরে মুখ রক্ষায় নেতাজিকে সামনে রাখতে হচ্ছে। বলছি মূর্তি বসাবো, কিন্তু মূর্তি নেই, মূর্তি সবে তৈরি করতে দেওয়া হচ্ছে। তার মানে প্ল্যানিং ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন যে তোমরা আমাদের ট্যাবলো দেখাতে দাওনি, কিন্তু 26শে জানুয়ারি কলকাতার রাজপথে ওই ট্যাবলো মানুষ দেখবেন। পরিষ্কার বলছেন সেটা প্ল্যানিং কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওই ধাঁচের বডি বাংলায় হবে, উপকার হবে। কেন্দ্রীয় সরকারে বিজেপি বসে যেভাবে ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, অতীতের ইতিবাচক পদক্ষেপগুলিকে মুছে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে প্রতিবাদ করা উচিত। সেই প্রতিবাদের পতাকা হাতে নিয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। যেই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন একই অভিযোগ প্রধানমন্ত্রী করেছেন, এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা যেটা বলছি যে ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এই চেষ্টাটা করছে ভারতীয় জনতা পার্টি। না হলে 1972 সাল থেকে জ্বলে আসা অমর জওয়ান জ্যোতি, যেটা বাংলাদেশ যুদ্ধের এক অন্যতম স্মারক, সেটিকে ইন্ডিয়া গেটে নিভিয়ে দিয়ে বিকল্প জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা কোনো সুস্থ লোকের হতে পারে? ভারতবর্ষের ইতিহাসের সব থেকে কৃতিত্বের যুদ্ধ হচ্ছে বাংলাদেশ যুদ্ধ, যেখানে একটি নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল ভারতবর্ষ। তার অমর জওয়ান জ্যোতি কি অসুবিধা হয়েছিল? ইন্ডিয়া গেটের তলায় বছরের পর বছর 50 বছর ছিলেন। তো সেটাকে যদি কেউ তুলে নিতে যায়, ইতিহাস মুছে দেওয়ার কথা আসবে না? একের পর এক নাম বদল চলছে, ইতিহাস মুছে দেওয়ার কথা আসবে না? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা যখন বাংলার কোনো বক্তব্য ট্যাবলোর মাধ্যমে তুলে দিতে চাইছে, যখন বাংলার কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে, সেইটাকে কি আমরা ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা বলবো না? যেখানে নেতাজির প্রতি শ্রদ্ধা জানাতে অ্যাকচুয়ালি যে যে পদক্ষেপগুলি নেওয়া উচিত ছিল, তার একটি পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নেয়নি। এক, মুখার্জি কমিশন যখন পরিষ্কার বলে দিলেন যে রেনকোজির মন্দিরের চিতাভস্ম নেতাজির নয়, তাহলে পরবর্তীকালে আর তদন্ত হলো না কেন? দুই, ক্লাসিফাইড ফাইলগুলো, কটা ক্লাসিফাইড ফাইল, কটা, এবং সেগুলি দেশের সামনে কেন সবকটি আসবে না? উত্তর দিচ্ছেন না। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করতে পারতেন না প্রধানমন্ত্রী গতকাল? 4 নম্বর, দেশের প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেওয়া যেত না, যেখানে 1943 সালের 21শে অক্টোবর তিনি স্বাধীন আজাদ হিন্দ সরকার ঘোষণা করেছিলেন। ফলে এইভাবে যদি আপনারা দেখেন, তাহলে নেতাজির জন্য, সম্মানের জন্য, অন্তর্ধান রহস্যের সমাধানের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ মোদী সরকার নেয়নি। ট্যাবলো বিতর্কে কোণঠাসা হয়ে মূর্তি নেই ঘোষণা করে দিতে হলো মূর্তি বসাবো, হলোগ্রাম মূর্তি দিয়ে উন্মোচন করতে হয়েছে। ফলে এটা সম্পূর্ণ একটা ফেস সেভিং এর চেষ্টা। ট্যাবলো নিয়ে যে মামলাটা হাইকোর্টে হয়েছিল, তা দেরি হয়ে গেছে বলে খারিজ করে দেওয়া হয়েছে। এবং তার সাথে আরেকটা জিনিস যে সেন্ট্রালের যিনি আইনজীবী, তিনি কিন্তু তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে কি রিজনে বাদ দেওয়া হয়েছে, তিনি কোনো রিজন দিতে পারেননি। যে সেন্ট্রাল এখনো পর্যন্ত একদিন বাকি প্রজাতন্ত্র দিবসে কোনো রিজন বলেনি কেন। আমি যেটুকু বলতে পারি, কারণ যেহেতু আদালতের বিষয়, আমি যেটুকু শুনেছি, একেবারে খুব দেরি হয়ে গেছে শুনানির আবেদনের মামলার, যিনি আবেদনকারী বলতে পারবো না আমি বিস্তারিত। ফলে এখন যদি আদালত কোনো রায়ও দেন, সেটা কার্যকর করাটা সমস্যার। সেই কারণ আদালতে আলোচনা হয়েছে বলে শুনেছি। কিন্তু তার চেয়েও তাৎপর্যপূর্ণ ব্যাপার, কেন্দ্রের আইনজীবী কিন্তু বাংলার ট্যাবলো কেন বাদ, এর কোনো সদুত্তর দিতে পারেননি। ফলে এখানে কিন্তু বাংলার প্রতি যে বৈরিতা, বাংলার প্রতি যে এক বৈষম্যমূলক মনোভাব, চক্রান্তমূলক মনোভাব, সেটাই প্রতিষ্ঠিত হচ্ছে। অর্জুন সিং বলেছেন, আমার বিরুদ্ধে 116 থেকে 119টি কেস হলো, তৃণমূল সরকার করেছে, পুলিশ করেছে, আমি অস্ত্রও বার করিনি, আমি মারিও নি, বেচারা পুলিশ বেচারা কাজ করেছে সরকারের হয়ে। আমি বলতে পারবো না, কারণ অর্জুন সিং তিনি এ বিষয়ে কি বলছেন, মানে সাধারণ মানুষ বা এলাকার মানুষ তারা এতটাই বিস্তারিত জানেন যে আমাদের মুখ থেকে কিছু বলবো, তারপর তারা শুনবেন, তারপর তারা জানবেন, আমার মনে হয় তার কোনো অবকাশ নেই। অর্জুন সিং সম্পর্কে, অর্জুন সিং এর ক্রিয়াকলাপ সম্পর্কে তার এলাকার মানুষ সবটা জানেন। ফলে আমি বাড়তি কোনো তথ্য এখানে তাদের দিয়ে সাহায্য করার মতো জায়গায় আমি পৌঁছতেই পারিনি, কারণ এলাকার মানুষ সবটা জানেন। আইএস বদলি বিতর্কে প্রথমে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কেরল, তামিলনাড়ু তাদের মুখ্যমন্ত্রীরাও সরব হচ্ছেন, প্রধানমন্ত্রী তারাও চিঠি। এই যে আমলা নীতিতে একটা বিপজ্জনক বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, চেষ্টা করছে, এটা সর্বনাশা কালা নীতি। পিছনের দরজা দিয়ে রাজ্য সরকারগুলির উপর প্রভাব খাটানো, দিল্লির প্রভাব খাটানো, তার একটা বড়সড় চক্রান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই এর প্রতিবাদে আওয়াজ তুলেছেন।
এবং এবার দেখা যাচ্ছে অন্যান্য রাজ্য সরকারগুলিও আওয়াজ তুলছে, এমনকি এনডিএর সঙ্গে সুসম্পর্ক থাকা সরকার থেকেও আওয়াজ উঠতে শুরু করেছে। তার কারণ সবাই বুঝতে পারছেন যে দিল্লির এই সরকার আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটা ভেঙে দিতে চাইছে, যেখানে মানুষের রায় আসতে পারছে না সেখানে বিকল্প নানা রকম কৌশলী পদক্ষেপ দিয়ে ব্যাকডোর পলিটিক্স করে তারা কখনো এলাকায় ঢুকতে চাইছে, কখনো বিএসএফকে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার অধিকার দিয়ে এলাকা দখলের রাজনীতিতে যাচ্ছে, কখনো আমলা নীতিকে বদল করে একেবারে আমলাতন্ত্রের মধ্যে প্রভাব খাটাবার চেষ্টা করছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধানের মূল যে স্পিরিট, কেন্দ্র রাজ্যের অধিকার এবং সম্পর্ক, যেহেতু বিজেপি সরকারের পদক্ষেপে সংবিধানের মূল স্পিরিটটা ব্যাহত হচ্ছে, সেই জায়গায় সংবিধানের মূল স্পিরিট অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। আর তার প্রতিবাদের যে যৌক্তিকতা আছে সেটাও দেখা যাচ্ছে, যাতে পর অন্য রাজ্যগুলিও এখন এই বিপদটি বুঝে প্রতিবাদের রাস্তায় এসছে। বলছি প্রত্যেক দিন বিজেপি বলে চলেছে, যখনই অভিষেক গোয়ায় যায় বলছে যে গোয়াতে আসলে ঘুরতে যায়, তৃণমূলের কোনো সম্ভাবনাই নেই গোয়াতে। এই যে লাগাতার এই বিজেপি নেতারা মনে রাখুন যে ত্রিপুরায় মাত্র 2 মাসে 24% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে 2 মাসে। পশ্চিমবঙ্গে 15 থেকে 20% ভোট পেতে এই ভারতীয় জনতা পার্টি নামক দলটির তাদেরও 20 বছর গালে হাত দিয়ে বসে থাকতে হয়েছিল। সেখানে ত্রিপুরায় মাত্র 2 মাসে এত সন্ত্রাসের পরেও তার 24% ভোট। তো সেখানে গোয়াতেও চেষ্টা হচ্ছে, কংগ্রেস ফেল করেছে, কংগ্রেসকে ওনারা ম্যানেজ করে দিব্যি সরকার চালিয়েছেন। এখন কোথার থেকে তৃণমূল যে এসে হালটা ধরার চেষ্টা করছে, এটা তো বিজেপির পছন্দ হবে না। তো ফলে তারা আক্রমণ করবে না তো কারা আক্রমণ করবে? শুধু তাদেরকে এই কথাটা বলে দিচ্ছি, মনে রাখবেন আপনাদের এলাকায় তৃণমূল ঢুকলে, বিজেপির এলাকায় তৃণমূল ঢুকলে 2 মাসে 24% ভোট ছিনিয়ে এলাকার হিম্মত রাখে তৃণমূল কংগ্রেস। মানুষ এতটাই তৃণমূল কংগ্রেসকে চান। ঠিক আছে, ব্রাত্য বসু ঘোষণা করেছেন যে নতুন সরকারের প্রকল্প পাড়ায় পাড়ায় স্কুল, কিভাবে দেখছেন? অত্যন্ত ইতিবাচক। এই করোনার পরিস্থিতিতে যখন বিভিন্ন ধরনের সময়োপযোগী পদক্ষেপ দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী যেটা ঘোষণা করেছেন পাড়ায় পাড়ায় শিক্ষালয়, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে, এটা অত্যন্ত সময়োপযোগী এবং একটা বিকল্প মডেল। তার কারণ হচ্ছে সরকার স্কুল খুলতে চায়, কিন্তু যেহেতু ছোটদের টিকার একটা সমস্যা রয়েছে, 2 ক্লাসরুমে আমাদের সব কাঠামোয় এতজন ছোট একসঙ্গে থাকলে, ছাত্রছাত্রী একসঙ্গে থাকলে সমস্ত বিধি সমানভাবে মানাটা হয়তো সম্ভব নাও হতে পারে। এই ঝুঁকিটা নেওয়াটা একটা কঠিন। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, সরকার এবং দল তারা স্কুল খুলতে চান, কিন্তু এটা নিশ্চিত করে যাতে ছোটদের মধ্যে নতুন করে সংক্রমণটা না ছড়ায়। কেরলের অভিজ্ঞতা বলছে খুলতে হয়েছে আবার বন্ধ করতে হয়েছে। এই পথটা রাজ্য সরকার না নিয়ে পুরোটা খতিয়ে দেখতে চাইছে। আর সেই সময় এই বিকল্প মডেলটা জনগণের দরবারে পেশ করেছে। বিশেষজ্ঞরা, শিক্ষকরা সবাই বিষয়টা নিয়ে আলোচনার পর এই মডেলটি সামনে আনা হয়েছে। এটি অত্যন্ত সময়োপযোগী এবং ইতিবাচক পদক্ষেপ। আচ্ছা, ব্রাত্য বসু আবার এই প্রধানমন্ত্রী হিসেবে, প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজিকে এটা সিলেবাস কমিটিকে বলেছেন দেখার জন্য। আমি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্যকে পুরোদস্তুর স্বাগত জানাচ্ছি। তিনি যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতির বিষয়টি এবং আজাদ হিন্দ ফৌজ সরকারের সমস্ত ক্রিয়াকলাপের বিষয়টি যাতে সবিস্তারে নতুন প্রজন্মের পাঠ্যসূচিতে থাকে, বিষয়টি যেভাবে সিলেবাস কমিটিকে দেখতে বলেছেন, আমি শিক্ষামন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটি নতুন প্রজন্মের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি 1943 সালের 21শে অক্টোবর সরকার ঘোষণা করেছিলেন, দপ্তর বন্টন করেছিলেন। এরপরে স্বাধীনতা অর্জন করেছে আন্দামান নিকোবর এবং আমাদের দেশের পূর্বাঞ্চলীয় কিছু কিছু এলাকা। সেই জায়গায় দাঁড়িয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী এই স্বীকৃতির প্রথম ধাপ হিসেবে যদি সিলেবাস কমিটি
এই আজাদ হিন্দ সরকারের কর্মসূচি এবং গঠন এটা যদি পাঠ্যসূচিতে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসে, এটা এত বছর পর যা বামফ্রন্ট সরকারও কোনোদিন ভাবেনি, এই সিলেবাস কমিটিতে হাতে তুলে দেওয়া বিষয়টা তারা খতিয়ে দেখবেন। আমরা আশাবাদী যে আমাদের বাংলার পাঠ্যসূচিতে আজাদ হিন্দ সরকারের শপথ, নীতি এবং প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা আগামী দিন আমাদের ছাত্রছাত্রীরা আরো বিস্তারিতভাবে পড়ার সুযোগ পাবে।